জন্য আর কি আসা। লং কেসে আমরা যে জিনিসগুলো সাধারণত মিস করে থাকি সেইগুলো নিয়ে আমি একটু পয়েন্ট আউট করতে চাই। হ্যাঁ, কেস তো অনেক, তার আগে বলি যে আমাদের কমন লং কেস গুলো কি কি থাকে। এই একটু ঠান্ডা করা যায়, গরম লাগছে। রাউন্ড দিয়ে আসলাম তো। কমন লং কেস গুলো একটা হচ্ছে যে কোলিলিথিয়াসিস, রেনাল স্টোন, তোমার অ্যাপেন্ডিসাইটিস, তারপরে তোমার ডিওডোনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার যেভাবে আমরা দেই আর কি। হ্যাঁ, অ্যাকুইট এক্সারবেশন অফ ডিওডোনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার, কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, তারপর বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট। এই কেসগুলা কিন্তু কমনলি আমরা দিয়ে থাকি। দেখা যায় যে কখনো কেস থাকে, কখনো ডামি থাকে। সো এই কেসগুলা তোমরা খুব ভালোভাবে হিস্ট্রিটা নিজেরা যদি আগের থেকে একটু লিখে প্র্যাকটিস করো, মোটামুটি হিস্ট্রি তো একই রকম থাকে, তাই না? তোমরা একটা পেশেন্টের যদি 2-3 জন বসলা, বসে একজন হিস্ট্রি লিখলে, সে প্রেজেন্ট করলো, আরেকজন তুমি শুনলে, শুনে সেখান থেকে ক্রিটিসাইজ করলে যে না এটা ঠিক না, এটা ভুল, এবার এটা এরকম হওয়া উচিত। এরকম করে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবা যে খুব ইজি হয়ে যায়। ওভারঅল 8টা থেকে 10টা লং কেস তোমাদের রেডি করতে হবে। কারণ আমি যেটা প্রিফার করি, আমি এমবিবিএস লেভেলেও করেছি, পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশনও করেছি, আমরা এই হিস্ট্রি গুলো একেবারে রেডি করে রাখতাম এবং মুখস্থ করে ফেলতাম, যাতে পরীক্ষার সময় শুধু নাম, পজিশন এগুলো চেঞ্জ করলে মিলে যাবে। যেমন একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা অ্যাকিউট ক্রনিক সিস্টাইটিস এর পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসবে? কমন সিমটম থাকবে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, পেলচিং, পেইন রেডিয়েট টু দ্য ব্যাক, সামটাইমস স্ক্যাপুলার রিজিয়ন, পেইন ইনক্রিজ আফটার টেকিং ফ্যাটি ফুড, তাই না? কমন জিনিস এগুলা থাকবে, এই সিমটম গুলো কমন থাকবে। তুমি যতগুলা পেশেন্ট তুমি হিস্ট্রি নিবা, দেখা যাবে যে ওভারঅল এই কথাবার্তা গুলো আমাদের কাছে চলে আসবে। সুতরাং তুমি যদি আগের থেকে একটা কোলিলিথিয়াসিসের পেশেন্টের হিস্ট্রি তোমরা রেডি করে রাখো, যে এরকম একটা কোলিলিথিয়াসিস যদি পেশেন্ট আমাদের কাছে আসে তাহলে কি হিস্ট্রি নিয়ে আমাদের কাছে আসবে, আমরা তার জেনারেল এক্সামিনেশন করে পজিটিভ ফাইন্ডিংস কি পাবো, তার সিস্টেমিক এক্সামিনেশন করে পজিটিভ ফাইন্ডিংস কি পাবো, আমার কি কি ইনভেস্টিগেশন করতে হবে, তার ট্রিটমেন্ট প্ল্যান কি, খুব সুন্দর করে যদি হিস্ট্রি লিখে রাখো, মুখস্থ করা থাকবে। পরীক্ষার হলে যাবা, জাস্ট প্রফর্মাটা চেঞ্জ করে দিবা। আমার মনে হয় এটা খুব ভালো যদি তোমরা এটা করতে পারো। 10টা হিস্ট্রি লিখতে লাগবে 10 দিন, 10টা কেস পড়তে লাগবে 10 দিন। তোমাদের তো এখন সবকিছু পড়া হয়ে গেছে। একটা কেস যদি তোমরা 5 জন মিলে রেডি করো, আর একটা কেস আর 5 জন মিলে রেডি করলা, তাহলে দেখবা যে 10 দিনের মধ্যে তোমাদের টোটাল লং কেস যেগুলো থাকবে সেই রিলেটেড সবকিছু পড়া হয়ে যাওয়ার কথা, যদি সিস্টেমেটিক্যালি তোমরা আগাতে পারো। নাম্বার 2, হিস্ট্রিতে বা আমরা কি কি জিনিসগুলা জানতে চাই। লং কেস সাধারণত সময় যেভাবে নিয়ে পরীক্ষা নেওয়ার কথা, আমরা তো এত সময় পাই না, নিতেও পারি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য কেস বা হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস। আমরা এরকম ভাবে কিন্তু শুরু করি। আবার অনেকে বলে তোমার সাইলেন্ট ফিচারটা বলো। সাইলেন্ট ফিচার যেটা আছে, সাইলেন্ট ফিচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাইলেন্ট ফিচারটা কি করে লিখতে হয় সেগুলা তোমরা খুব ভালোভাবে রপ্ত করবা, খুব ভালোভাবে। কারণ যদি তোমাকে সাইলেন্ট ফিচার বলতে বলা হয়, তারপরে ধরে নিবা যে এর উপর সবকিছু ডিপেন্ড করবে। সুতরাং এটা একটা 10-15 লাইনের মধ্যে সুন্দর করে সাইলেন্ট ফিচারটা যাতে বলা যায় এরকম ভাবে রেডি করতে হবে প্রত্যেকটা কেস। এজন্য আমি আগে বললাম যে তোমরা যদি কেসগুলা সব রেডি করে ফেলো, যে একটা প্রোস্টেটের পেশেন্ট, একটা কিডনি স্টোনের পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, তার কি কি সমস্যা, সুন্দর করে রেডি করে ফেলো, তাহলে পরীক্ষার হলে কিন্তু আর ভুল হবে না। সো তাহলে আমরা লং কেসে 2 ভাবে সাধারণত জিজ্ঞেস করে থাকি। একটা বলে থাকি যে সাইলেন্ট ফিচার বলো, আর একটা বলে থাকি যে তোমার কেস কি, তোমার ডায়াগনোসিস কি। যখন আমরা বলে থাকি যে হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, তখন তুমি বললা যে সে দিস ইজ ক্যালকুলাস কোলিসিস্টাইটিস বা কোলিলিথিয়াসিস। নেক্সট কোশ্চেন হচ্ছে যে
হোয়াট আর দ্য পয়েন্টস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে বাকি পরীক্ষা সবকিছু নির্ভর করবে। তুমি যে এটাকে রেনাল স্টোন বললে, এটাকে গল স্টোন বললে, এটাকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বললে, কেন বললে? হিস্ট্রিতে কি কি পজিটিভ ফাইন্ডিংস আছে? সে একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তার কি কি ফাইন্ডিংস থাকবে? কমন সিমটম যেটা থাকবে ভমিটিং, তাই না? ভমিটিং ইজ দ্য মেইন সিমটম, ভমিটিং স্পেশালি আফটার মিল। এই ভমিটিং এর যত বিস্তারিত ক্রাইটেরিয়া আছে, প্রজেক্টাইল, নন প্রজেক্টাইল, বিলিয়াস, নন বিলিয়াস, তার কালার, তার টেস্ট, বাইল কন্টেন্ট আছে কিনা, তাহলে এইটা হচ্ছে একটা পজিটিভ ফাইন্ডিংস যে স্যার আমার আউটলেট অবস্ট্রাকশন বলতে চাচ্ছে এই কারণে যে পেশেন্টের হিস্ট্রি অফ রিপিটেড ভমিটিং স্পেশালি আফটার টেকিং মিল, পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ ইনডিউসড ভমিটিং। সো আমরা এখান থেকে সামনের দিকে যাব। যদি তুমি বলো যে কোলিলিথিয়াসিস, তাহলে তো পজিটিভ ফাইন্ডিংস কি আসবে? রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন মেইনলি ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, স্যার পেইন radiate to the back or scapular region. Patient complain pain aggravated by taking fatty food. বোঝা গেল না? এইগুলো হচ্ছে তোমার পজিটিভ ফাইন্ডিংস। তাহলে যদি আমরা জিজ্ঞাসা করে থাকি যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তখন কথা আসবে যে মাই প্রফেশনাল ডায়াগনোসিস, দিস ইজ প্রফেশনাল ডায়াগনোসিস, না? মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ রেনাল স্টোন, বিকজ পেশেন্টের এই 1 2 3 পয়েন্ট গুলো আছে। এরপর আমরা জিজ্ঞেস করবো যে ফাইন, তোমার হিস্ট্রিতে এই কারণে তুমি বললা যে দিস ইজ রেনাল স্টোন আর গল স্টোন, তাহলে পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে কোনো পজিটিভ ফাইন্ডিংস আছে কিনা? থাকতে পারে, নাও পারে, তাই না? গল স্টোন যদি থাকে, পেশেন্টের কি কোনো পজিটিভ ফাইন্ডিংস জেনারেল এক্সামিনেশনে পেতে পারি? জি স্যার। কি পেতে পারি? স্যার জন্ডিস থাকবে স্যার। জন্ডিস থাকবে না, জন্ডিস থাকতে পারে। জি স্যার, পারে। জন্ডিস থাকতে পারে রেয়ারলি, তাই না? ভেরি রেয়ারলি। আমাদের কিন্তু কোলিলিথিয়াসিস থাকলে জন্ডিস থাকবে না, ইউজুয়ালি থাকার কথা না। যদি অ্যাকুইট কোলিসিস্টাইটিস থাকে, সাথে যদি পেশেন্টের হেপাটাইটিস থাকে, তাহলে সামটাইমস পেশেন্টের জন্ডিস থাকতে পারে। দিস ইজ অনলি পজিটিভ ফাইন্ডিংস, আর কিছু কিন্তু পজিটিভ ফাইন্ডিংস থাকবে না। এরকম যদি রেনাল স্টোন থাকে, কোনো পজিটিভ ফাইন্ডিংস ইউজুয়ালি থাকার কথা না। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি থাকে, তাহলে জেনারেল এক্সামিনেশন করলে কি কি পজিটিভ ফাইন্ডিংস পাওয়া যেতে পারে? যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে, তাহলে পজিটিভ ফাইন্ডিংস জেনারেল এক্সামিনেশনে কি পাওয়া যেতে পারে? ডিহাইড্রেশন, ইয়েস, এনিমিয়া, ডিহাইড্রেশন, এই দুইটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর জেনারেল এক্সামিনেশনে। তাহলে আমরা এটা জিজ্ঞাসা করবো যে ঠিক আছে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলেছো, তাহলে এই পেশেন্টটা যদি আমরা জেনারেল এক্সামিনেশন করি, তাহলে কি পজিটিভ ফাইন্ডিংস পাবো? তখন তুমি বললা যে স্যার এনিমিয়া পাওয়া যেতে পারে, থাকতে পারে, পেশেন্টের ডিহাইড্রেশন থাকতে পারে, পেশেন্টের ম্যাল নিউট্রিশনের সাইন গুলো থাকতে পারে, তাই না? দিস ইজ ফর জেনারেল এক্সামিনেশন। এরপরে আমরা বলবো ঠিক আছে, আমরা আগালাম, ধরে নিলাম দিস ইজ রেনাল স্টোন। এই পেশেন্টের তুমি যে সিস্টেমিক এক্সামিনেশন করেছো, সেখানে কোনো পজিটিভ ফাইন্ডিংস পেয়েছো? বললা তুমি যে এটা গল স্টোন, এখানে যে এক্সামিনেশন করেছো সেখানে কোনো পজিটিভ ফাইন্ডিংস পেয়েছো? ইয়েস আর নো? যদি পাও তাহলে বলতে হবে ইয়েস। তাহলে আমি বলতে চাচ্ছি যে কোন কোন পেশেন্টের আমরা ক্ষেত্রে কি কি এক্সামিনেশন গুলো দেখতে চাই, এবং এইগুলো না দেখলে ফেল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা লিখে রাখো এবং মাথায় রাখো যে এই এক্সামিনেশন গুলো কিন্তু খুব ভালোভাবে বারবার দেখে যেতে হবে। যেমন গল স্টোন যদি থাকে, তাহলে আমরা ইনভেরিয়েবলি দেখতে চাইবো যে মার্ফিস সাইন, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মার্ফিস সাইন, এটা কিভাবে দেখতে হয় ভালোভাবে, এটা আমার এই অনলাইনে এটা বলা সম্ভব না। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, প্রয়োজনে যখন পরীক্ষার আগে আসবা, রেজিস্টার স্যাররা আছে, আমরা আছে, আমাদের কাছে বলবো, আমরা দেখাই দিব। তাহলে গল স্টোন যদি পেশেন্ট তোমার থাকে, তাহলে মার্ফিস সাইন দেখতে চাওয়া এটা ফরজ কাজ, এবং এটা আমরা জিজ্ঞেস করবই। মার্ফিস সাইন যদি তুমি না দেখাতে পারো, তাহলে পরে কিন্তু পাস করা মুশকিল হয়ে যাবে। যদি রেনাল স্টোন থাকে, তাহলে আমরা রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, একটাই পরীক্ষা দেখতে চাই। দেখাও রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসটা দেখাও।
খুব ভালোভাবে তোমাকে এটা দেখাতে হবে, একদম কোন জায়গায় রেনাল অ্যাঙ্গেল আছে, তুমি কোন আঙ্গুল দিয়ে দেখাবা, দুই পাশে একসাথে দেখা যাবে কিনা, বিস্তারিত তোমাকে দেখাতে হবে। যদি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস থাকে বা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস থাকে, অ্যাকুইট কেস সাধারণত আমরা দেই না, রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস থাকে, তাহলে আমরা বলে থাকি যে অ্যাপেন্ডিসাইটিসের ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো কি কি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ম্যাক বার্নিস পয়েন্ট টেন্ডারনেস। খুব ভালো করে তোমাকে দেখাতে হবে যে ম্যাক বার্নিস পয়েন্ট টেন্ডারনেস পয়েন্টটা কোথায় এবং টেন্ডারনেসটা কিভাবে ইভালুয়েট করতে হয়। এটা দেখা যায় যে আমাদের স্যাররা যে স্যাররা আসুক, এই ম্যাক বার্নিস পয়েন্ট টেন্ডারনেস যদি আমরা দেখাতে না পারি তাহলে তাকে কিন্তু পাস করানো খুব ডিফিকাল্ট, পাস করানো যায় না। তাহলে স্পানামলিকাল লাইন, মিডিয়াল 2/3, ল্যাটারাল 1/3 এর জাংশন, সেখানে পারপেন্ডিকুলার পজিশন, কোন আঙ্গুল দিয়ে দেখাবো, ঠিক আছে, পেশেন্টকে শ্বাস নিতে বলতে হবে কি হবে না, এই জিনিসগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ম্যাক বার্নিস পয়েন্ট আমরা খুব ভালোভাবে দেখব। রিবাউন্ড টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেসটা আমরা দেখতে চাই। হ্যাঁ, আগে বলেছিলাম তোমাদের রিবাউন্ড টেন্ডারনেস কিন্তু the sign of peritonitis. This is not only for appendicitis. যে কোনো কারণে যদি পেরিটোনাইটিস হয় তো সেখানেই কিন্তু রিবাউন্ড টেন্ডারনেস পজিটিভ হতে পারে, হ্যাঁ হবে। সো ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস, রফসিং সাইন, অ্যাপেন্ডিসাইটিস আমরা দেখে থাকি রফসিং সাইন। রফসিং সাইনটা কি, কিভাবে দেখানো হয়, আমি ক্লাসে আলাপ করেছিলাম আগে। এগুলা খুব ভালোভাবে তোমরা কিন্তু রপ্ত করবা যে অ্যাপেন্ডিসাইটিস যদি কারো থাকে আর সে সাইনগুলো দেখাতে না পারে তাহলে তার জন্য পাস করা খুব ডিফিকাল্ট। তোমার গ্যাস্ট্রাইটিস বা ডিওডেনাইটিস যদি থাকে তাহলে আমরা দুইটা জিনিস দেখতে চাই, একটা হচ্ছে গ্যাস্ট্রিক পয়েন্ট অ্যান্ড ডিওডেনাল পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যে গ্যাস্ট্রিক পয়েন্টটা কোথায়, এখানে টেন্ডারনেস আছে কিনা দেখাও, ডিওডেনাল পয়েন্টটা কোথায়, এখানে টেন্ডারনেস আছে কিনা দেখাও, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এই দুইটা জায়গাতে আমাদের কোনো এই পয়েন্ট গুলো যেন আমাদের কোনো রকম মিস না হয়। যদি বলা হয় যে ডিওডেনাল পয়েন্ট টেন্ডারনেসটা দেখাও, একদম মাপ ঝোপ করে কোথা থেকে কতটুকু যায়, রাইট লেফট, হ্যাঁ উপর নিচ ভালোভাবে দেখে তোমাকে এটা দেখাতে হবে। এখানে আমি মেনশন করতে চাচ্ছি না এখন। তোমার যদি প্রোস্টেট থাকে, বিনা লিনারজনটা প্রোস্টেট, দেখা যায় কি আমরা এখানে একটু প্রবলেম হয়ে যায়। স্যাররা যখন জিজ্ঞেস করবে তুমি কি পেশেন্টকে এক্সামিনেশন করেছো, স্যার আমি লোকাল এক্সামিনেশন করেছি, সিস্টেমিক এক্সামিনেশন করি নাই, কারণ পেশেন্ট আমাকে অ্যালাউ করে নাই। যদি তুমি ডিআরই না করে থাকো, প্রোস্টেট পেশেন্ট থাকলে ডিআরই ইজ এ মাস্ট। অনেক সময় দেখা যায় কি যে পেশেন্ট হয়তো রাজি হয় না, বা আমরাও বলে থাকি ঠিক আছে তুমি সিমটম শুনেছ, তুমি স্যারকে বলবা যে স্যার পেশেন্ট রাজি হয় নাই। বাট this should be informed by your invigilator teachers যারা আছেন, ঠিক আছে, যারা রেজিস্টার স্যাররা যখন থাকবেন তাদেরকে বলবা যে স্যার আমি তো ডিআরই আমার প্রোস্টেটের পেশেন্ট পড়েছে, ডিআরই করা দরকার, পেশেন্ট তো স্যার অ্যালাউ করছে না। তাহলে সে রেজিস্টার স্যারদেরকে বলবে স্যার আমাকে ইনফর্ম করেছে ডিআরই করার কথা ছিল, করতে চেয়েছিল, কিন্তু পেশেন্ট অ্যালাউ করে নাই। আমার কথা কি বোঝা গেল? এইটুকু না বললে কিন্তু টিচার সন্তুষ্ট হবে না যে তুমি একটা পেশেন্টকে ডিআরই না করে পরীক্ষা দিয়ে পাশ করে বেরো যাবা, দিস ইজ নট জাস্টিফায়েবল। সো তোমাকে বলতে হবে যে ইয়েস স্যার আমি পেশেন্টকে এক্সামিনেশন করতে চেয়েছিলাম, পেশেন্ট অ্যালাউ করে নাই, আই ইনফর্মড মাই টিচার। তখন আমরা বলবো যে তুমি যদি ডিআরই করতে তাহলে এই পেশেন্টের জন্য পজিটিভ কি কি ফাইন্ডিংস পাওয়া যেত, একদম মুখস্থ বলতে হবে। তার তোমার পেশেন্টের সারফেসটা কেমন, কনসিস্টেন্সি কেমন, আপার লিমিট পাওয়া যায় কিনা, সারফেসে কোনো নোডুলারিটি আছে কিনা, মিডিয়ান সালকাস প্রমিনেন্ট বা অবলিটারেটেড, তাই না? আর ফিঙ্গার উইথড্র করলে আমরা কোনো ব্লাড স্টেইন কিছু পাই কিনা, ফিকাল ম্যাটার পাই কিনা। তাহলে এটার সাথে সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা জিজ্ঞাসা করে থাকি যে যদি কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট হতো আর বিনাইল এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এই দুইটার সাথে ডিআরইতে কি কি ডিফারেন্স আছে, এই জিনিসগুলো আমরা জিজ্ঞাসা করে থাকি। তাহলে এটাকেও তোমাকে খুব সুন্দর করে
যদি তৈরি করে রাখো। আমি বারবার বলছি লং কেস খুব লিমিটেড, লং কেস খুবই লিমিটেড। তোমরা এই সমস্ত কিছু, এই 8টা-10টা লং কেস সম্পর্কে সমস্ত কিছু আগের থেকে পড়ে রেডি করে রাখবা, যে এই কোশ্চেন গুলো হয়। তোমরা এই সিনিয়র যারা আছে তাদের কাছে কথা বললে জানতে পারবা যে পরীক্ষাতে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। সবসময় একই রকমই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। দেখা যায় প্রত্যেকটা প্রপেই মোর দ্যান 80% কোশ্চেন থাকে কমন কোশ্চেন, 20% কোশ্চেন ভেরিয়েবল। সো তোমরা যদি আগের থেকে রেডি করে রাখো যে একটা প্রস্টেটের পেশেন্ট যদি আসে আমাকে কি কি কোশ্চেন গুলা স্যাররা জিজ্ঞাসা করবে, তাহলে কিন্তু দেখবা পরীক্ষার হলে গেলে আটকাবেই না প্রশ্ন, কোনো প্রশ্নই আটকাবে না। আচ্ছা, এরপরে যদি আমাদের কার্সিনোম অফ দ্য ব্রেস্ট থাকে, কার্সিনোম অফ দ্য ব্রেস্টে আমরা এক্সামিনেশন খুব কম করতে দেই। তারপর কিছু কিছু জিনিস যেমন পেশেন্টের যে লাম্পটা আছে, লাম্পটা মোবাইল কিনা দেখাও। পেশেন্টের লিম্ফ নোড, অ্যাক্সিলা, তাই না, মেইনলি হচ্ছে অ্যাক্সিলা, অ্যাক্সিলার লিম্ফ নোড গুলো প্যালপেট করে দেখাও। আমরা কিন্তু যখন শর্ট কেস নিয়ে থাকি, আমরা আগে বলেছিলাম যে শর্ট কেস অনেক সময় দেখা যায় যে একই ধরনের কেস নিতে নিতে স্যাররা বোর্ড হয়ে যায়। তখন কিন্তু যে কোনো সময় আমরা বলতে পারি, যেমন থাইরয়েড পেশেন্ট আছে, আমরা থাইরয়েডে যাব না, বললাম যে ভাই তুমি সার্ভাইকাল লিম্ফ নোডটা এক্সামিনেশন করে দেখাও, তুমি অ্যাক্সিলারি লিম্ফ নোডটা এক্সামিনেশন করে দেখাও। যে কোনো সময় কিন্তু বলে ফেলতে পারি আমরা, যদি বলেই ফেলি যে এক্সামিন দা অ্যাক্সিলারি লিম্ফ নোড অফ দ্য পেশেন্ট, তখন তোমাকে দেখাতে হবে। ব্রেস্ট কার্সিনোমাতে সাধারণত আমরা কি করে থাকি যে লাম্প যেটা আছে, লাম্পটাকে এক্সামিনেশন করতে বলি, তার কনসিস্টেন্সি কেমন, তার লাম্পটা ফিক্স কিনা, লাম্পের সাথে তোমার এই যে পিউডি অরেঞ্জ যেগুলা সেগুলা আছে কিনা, আর শেষে যেটা বলে থাকি যে পেশেন্টের লিম্ফ নোডটা এক্সামিনেশন করে দেখো। এখানে খুব বেশি এক্সামিনেশন সাধারণত করতে দেওয়া হয় না। আর কি লং কেস আছে আমাদের, আর কি নিয়ে আমরা কথা বলি, এগুলোই তো থাকে মোটামুটি। এখন প্রত্যেকটা যখন কেস তোমরা এরকম করে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলা, দেখো তাহলে কতগুলা এক্সামিনেশন, আমি আবারও বলি যেগুলো সবসময় তোমরা ভুল করো। মারফিস সাইন, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, রফসিং সাইন, রিবাউন্ড টেন্ডারনেস, গ্যাস্ট্রিক পয়েন্ট, ডিওডোনাল পয়েন্ট, এই জিনিসগুলা তোমাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে, যে এই জিনিসগুলা যেন কোনো রকমে আমরা ভুল না করি, একদম ঠুটস্থ করে রাখতে হবে, একদম ঠুটস্থ। দেখাতে বললেই যেন আমরা খুব ভালোভাবে দেখাতে পারি। এক্সামিনেশন করার পরে আমরা যখন চলে যাব কিসে, প্রফেশনাল ডায়াগনোসিস। প্রফেশনাল ডায়াগনোসিস তখন আমরা বলবো যে স্যার মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ পলিলিথিয়াসিস। পাশাপাশি চলে আসবে কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তাই না, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলো আছে, সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং যখন হিস্ট্রি লিখবা, এই হিস্ট্রিতে কিন্তু তোমাকে এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রিলেটেড যে সমস্ত পয়েন্টগুলো, সেগুলো কিন্তু মেনশন করতে হবে, মাথায় রাখতে হবে। যে আমি একটা ক্রনিক কোলিসিস্টাইটিস এর পেশেন্ট, তাকে আমি বলবো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাহলে হিস্ট্রিতে এরকম কোনো কিছু আছে কিনা সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। এবং যখন তুমি বলবা, আমি বলবো যে ঠিক আছে তুমি তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বললা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ কোলিলিথিয়াসিস, তাহলে আমরা এক্সক্লুড করব কিভাবে, এক্সক্লুড করব কিভাবে? আমি একটা উদাহরণ যদি বলি, প্যানক্রিয়াটাইটিস এর পেইন সাধারণত কোথায় হয়? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, তাই না, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে প্যানক্রিয়াটাইটিস এর পেইন হয়। আর গলস্টোনের পেইনটা কোথায় হবে? সাধারণত হবে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে। গলস্টোনের পেইনটা রেডিয়েট করে স্ক্যাপুলার রিজিয়ন, ব্যাক। প্যানক্রিয়াটাইটিস এর পেইনও রেডিয়েট করতে পারে। তো যখন আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটাকে এক্সক্লুড করলাম বাই হিস্ট্রি, নেক্সট কোশ্চেন যে হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস। তুমি যে তোমার ডিজিজের নাম বললে, এই ডিজিজটাকে আমরা কনফার্ম করতে চাই কিভাবে? যখন তুমি ইনভেস্টিগেশন লিখবা, তখন মাথায় রাখতে হবে যে ইনভেস্টিগেশনটা আমি হিস্ট্রিতে যখন লিখবা,
যে প্রথমেই লিখতে হবে নাম্বার 1 ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস। ডায়াগনোসিস করার জন্য যে সমস্ত ইনভেস্টিগেশন গুলো দরকার সে সমস্ত গুলো আমাকে পয়েন্ট গুলো মেনশন করতে হবে। হ্যাঁ চাচা, আচ্ছা আমি পাঠাই দিব না, ঠিক আছে, আমি পাঠাই দিব একজনকে, আমার ড্রাইভারকে পাঠাই দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রেখে দেন। হ্যাঁ তো ইনভেস্টিগেশন যখন আমরা লিখবো তখন প্রথম ইনভেস্টিগেশন যেটা লিখতে হবে সেটা হচ্ছে ফর ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট। যেমন কোলিলিথিয়াসিস, আমি একটা ইনভেস্টিগেশন যদি লিখি আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন বা হেপাটোবিলিয়ারি সিস্টেম, তাহলে কিন্তু কভার করে গেল, আমার ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশন করে ফেললাম। এরপরে যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অথবা গ্যাস্ট্রাইটিস, তাই না? তাহলে আমি যখন বলবো যে এটা গলব্লাডার স্টোন নাকি গ্যাস্ট্রাইটিস, এটা ডিফারেন্সিয়েট করব কি করে? তখন কিন্তু অ্যান্সারটা শুড নট আল্ট্রাসোনোগ্রাম, কারণ আল্ট্রাসোনোগ্রাম করে তুমি গল স্টোন ডায়াগনোসিস করতে পারবা, কিন্তু গ্যাস্ট্রাইটিসকে এক্সক্লুড করতে পারবা না। গ্যাস্ট্রাইটিস এক্সক্লুড করতে গেলে, ডিওডোনাইটিস এক্সক্লুড করতে গেলে ইউ হ্যাভ টু ডু আপার জিআইটি এন্ডোস্কোপি, তাই না? তাহলে এটা আমরা খেয়াল করি তুমি কি কি ইনভেস্টিগেশন লিখেছো, কেন লিখেছো। আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন তুমি লিখলে বলতে মেনশন করতে হবে যে আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন টু এক্সক্লুড কোলিলিথিয়াসিস, প্যানক্রিয়াটাইটিস, আপার জিআইটি এন্ডোস্কোপি টু এক্সক্লুড গ্যাস্ট্রাইটিস। এইটা হলো ফর ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট। এই রিলেটেড যে ইনভেস্টিগেশন যেগুলো থাকবে সেগুলো আমরা পরে আসব। এরপরে যে ইনভেস্টিগেশন গুলো করে থাকি সেগুলো হচ্ছে বলেছিলাম ফর পেশেন্ট ফিটনেস ফর অ্যানেস্থেসিয়া। আমি একটা যখন পেশেন্টকে ডায়াগনোসিস করলাম সাম ডিজিজ, রেনাল স্টোন, গল স্টোন, এই পেশেন্টকে যদি আমি এখন সার্জিক্যাল অপশনে যেতে চাই তখন কি কি ইনভেস্টিগেশন করতে হবে সেগুলো আমরা পরে লিখবো। কিন্তু আমার কথা হচ্ছে পরীক্ষাতে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে কি ইনভেস্টিগেশন করে তুমি তোমার ডিজিজটাকে ডায়াগনোসিস করবা এবং কি কি ইনভেস্টিগেশন এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসকে এক্সক্লুড করার জন্য দরকার। ভেরি ইম্পর্টেন্ট কথা, কিন্তু তোমরা একটু ভালো করে শুনে রাখো, পরীক্ষাতে কিন্তু এইভাবে না বলতে পারলে পাস করা মুশকিল হয়ে যায়। যেমন একটা রেনাল স্টোন পেশেন্ট যদি থাকে, তাহলে রেনাল স্টোনের পেশেন্টের জন্য যদি বলে থাকি যে একটা ইনভেস্টিগেশন করতে হবে, তোমরা পরীক্ষাতে বিভিন্ন রকমের কথা বলে থাকো, আইভিউ, সিটি স্ক্যান সবই করা যাবে, কিন্তু ফার্স্ট ইনভেস্টিগেশন শুড বি প্লেন এক্স-রে অ্যাবডোমেন। এইটা লিখলে কিন্তু আমরা খুশি। এমবিবিএস লেভেলের জন্য সবকিছু একটা লেভেল থাকবে, সেই লেভেলে এমবিবিএস লেভেলে তুমি যদি বলো যে আগে যদি বলো আল্ট্রাসোনোগ্রাম, আমরা কিন্তু রেনাল স্টোনের জন্য অ্যাকসেপ্ট করবো না, বাট ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর কোলিলিথিয়াসিস বাট নট ফর রেনাল স্টোন। রেনাল স্টোনের জন্য আমরা আগে করব প্লেন এক্স-রে কেউবি। কেউবিতে একটা প্লেন এক্স-রে করলে আমি এখানে অনেক কিছু জেনে যাব। এরপরে তুমি যদি বলতে চাও আল্ট্রাসোনোগ্রাম, দেন ইউ ক্যান সে অ্যানাটমিক্যাল স্ট্যাটাস দেখার জন্য। এরপরে তুমি ক্রিয়েটিনিন করবা, আইভিউ করবা, অনেক কিছু করে যাবা। সো হিস্ট্রির পরে, এক্সামিনেশনের পরে ইনভেস্টিগেশনে যখন আসবো তখন মাথায় রাখতে হবে যে আমার প্রথম ইনভেস্টিগেশন হবে টু ফর ডায়াগনোসিস দ্য ডিজিজ and to exclude the differential diagnosis. এরপরের ইনভেস্টিগেশন থাকবে যদি পেশেন্টকে আমি সার্জিক্যাল প্রসিডিউরে যেতে চাই তাহলে তার পেশেন্টের ফিটনেস দেখার জন্য যে ইনভেস্টিগেশন গুলো দরকার। ভালো, ইনভেস্টিগেশন গুলো করে ফেললাম, করার পরে আমি মোটামুটি কনফার্মেটরি ডায়াগনোসিসে আসলাম। কনফার্মেটরি ডায়াগনোসিস কোলিলিথিয়াসিস। এখন আমাদের প্রশ্ন থাকবে ওই ডিজিজ রিলেটেড ট্রিটমেন্ট, ওই ডিজিজ রিলেটেড ট্রিটমেন্ট যেটা সেইগুলো সম্পর্কে আমরা জানতে চাইবো। সে এখন কোলিলিথিয়াসিসের ট্রিটমেন্ট অপশন কি, আমরা কোন কোন ভাবে এটা সার্জারি করতে পারি, ল্যাপারোস্কোপি ভালো না কনভেনশনাল মেথড ভালো,
যদি আমরা ল্যাপারোস্কোপি করে থাকি তাহলে তার সুবিধা কি অসুবিধা কি, এই পেশেন্টের কতগুলো পোর্ট করা হয়, এই বিস্তারিত এই সমস্ত যে যে অপারেশনটা করবো সেই অপারেশন সম্পর্কে আমাকে মোটামুটি একটা লেভেল পর্যন্ত জানতে হবে। এবং এই অপারেশনের কমপ্লিকেশন কি হতে পারে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আপ টু কমপ্লিকেশন। ঠিক আছে, কমপ্লিকেশনটা কি সেই সম্পর্কে জানতে হবে। দেখো আমি একটু সামারাইজ করি, আমরা পরীক্ষাতে যে প্রবলেমগুলো ফেস করে থাকি তোমাদেরকে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। এইগুলো তো রিসাপলিং করে রেডি করার দায়িত্ব তোমার। প্রথমে হিস্ট্রিটা ভালোভাবে হিস্ট্রিটা লিখতে হবে। হিস্ট্রির মধ্যে যেগুলো আমরা যে প্রফর্মা তোমাদের তো সবারই মুখস্থ আছে, আমি যেটা মেনশন করতে চাই যে তোমরা প্লিজ এই 8-10টা কেস বাসায় তোমরা লিখে ফেলো, সুন্দর করে একদম সুন্দর করে লিখে ফেলো, লিখে মুখস্থ করে ফেলো, যেটা পেশেন্ট আসলে আমরা ঘট ঘট করে এটা বলতে পারবো। সাধারণত টোটাল হিস্ট্রিতে আমরা জিজ্ঞেস করি না, আমরা স্যালাইন ফিচারটা জিজ্ঞেস করে থাকি, সুন্দর করে স্যালাইন ফিচারের জন্য বলতে পারি, এক নিঃশ্বাসে যদি বলে দিতে পারো দেখবে যে টিচার তোমার জন্য খুব খুশি হবে। অথবা আমরা যখন জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তুমি ডায়াগনোসিস বলবা, বলার পরে আমরা জিজ্ঞাসা করব তুমি যে ডিজিজটা বলেছো এর ফেভারে কি কি পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো বলতে গেলে হিস্ট্রি থেকে শুরু করতে হবে। হিস্ট্রিতে স্যার এই পয়েন্টগুলো আছে এবং এক্সামিনেশন করে আমি এই পজিটিভ ফাইন্ডিংসটা পেয়েছি। দেন তুমি এই ডিজিজটাকে ডায়াগনোসিস করার জন্য কি কি ইনভেস্টিগেশন করতে চাও এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য কি কি ইনভেস্টিগেশন দরকার, সেগুলো বলার পরে তারপরে আমি চলে আসব যে ঠিক আছে তোমার যে ডিজিজ যেটা আছে এই ডিজিজের ট্রিটমেন্টটা কি, এই ট্রিটমেন্ট রিলেটেড কথাবার্তা যেগুলো আছে সেগুলো বলতে হবে। সাথে সাথে এই যে সার্জিক্যাল অপশনের সুবিধা কি অসুবিধা কি কমপ্লিকেশন কি কি হতে পারে সে সমস্ত গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে না? পরীক্ষাতে আমরা আরেকটা জিনিস আমাদের প্রায় থাকে যে পোস্ট অপারেটিভ পেশেন্ট যদি থাকে, তো পোস্ট অপারেটিভ পেশেন্ট গুলো হিস্ট্রি আমরা কোথা থেকে শুরু করব, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যেমন ধরো একটা ল্যাপারোটমি পেশেন্ট আছে, 7 দিন আগে অপারেশন করা হয়েছে, এখন তোমার কাছে আসছে। পেশেন্টের প্রেজেন্টিং কমপ্লেন কি, এটা অনেক কন্ট্রোভার্সি আছে, বিভিন্ন রকমের অথর্স বিভিন্ন ভাবে এটা ব্যাখ্যা করে থাকে। কেউ কেউ বলে যে আমরা শুরু করব আজকে যে 7 দিন আমার পেটে ব্যথা আছে, এখানে একটা ব্যান্ডেজ দেওয়া আছে, আমার পেটের দিক একটা নল দেওয়া আছে, এটা হচ্ছে পেশেন্টের চিফ কমপ্লেন। আমি কি বোঝাতে পারলাম? যদি পোস্ট অপারেটিভ পেশেন্ট থাকে তাহলে আমরা শুরু করব কোথা থেকে? শুরু করতে পারি দুই ভাবে। সাধারণত আমরা শুরু করে থাকি পেশেন্টের প্রেজেন্টিং কমপ্লেন। প্রেজেন্টিং কমপ্লেন কি, 7 দিন সেহেতু এখানে একটা বড় পেটের মধ্যে একটা ব্যান্ডেজ দেওয়া থাকবে, পেশেন্টের হয়তো কিছু ব্যথা থাকবে, পেশেন্টের একটা দেখা যায় যে সাধারণত এরকম সব একটা ড্রেন টিউব থাকে, তাহলে এইগুলোই পেশেন্টের কমপ্লেন। তারপর তুমি ফিরে যাও 7 days back. The patient was reasonably well 7 days back. Then he was admitted in the hospital with severe upper abdominal pain, with vomiting or something else. After that, patient was examined, and after proper investigation, he was diagnosed a case of a duodenal ulcer perforation, and laparotomy was done 7 days back. তাহলে পরে কিন্তু আমরা বুঝতে পারলাম এই হয়েছে। অথবা যদি তোমাকে অপারেশনের নোট যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তুমি বলতে পারবা না পেশেন্টের কি অবস্ট্রাকশন ছিল নাকি ডুওডেনাল আলসার পারফোরেশন ছিল, তুমি বলতে পারবা না। তখন আমরা কি বলবো? তুমি যদি আমাকে ডায়াগনোসিস বলে দাও তাহলে কিন্তু আমরা বুঝবো তুমি পেশেন্টের ফাইল দেখেছো অথবা তোমার স্যাররা এই রোগী সম্পর্কে তোমাকে বলেছে। আমরা কিন্তু এইটা জানতে চাই না, আমরা জানতে চাই পেশেন্টের আজকে অপারেশনের 7 দিন আগে পেশেন্ট কি নিয়ে তোমার কাছে এসেছিল। পেশেন্ট যদি বলে থাকে এরকম যে স্যার আমার তো গল ব্লাডারের অপারেশন হয়েছে, তখন তুমি বলতে পারো যে অ্যাকর্ডিং টু পেশেন্ট স্টেটমেন্ট পেশেন্ট হ্যাড ডান কলিসিস্টেক্টমি, সেটা বলা যেতে পারে। তো যদি রুটিন কেস না হয়, ইমার্জেন্সি কেস হয়,
তাহলে আমরা এই কেসগুলো এইভাবে ব্যাখ্যা করে থাকি। প্রেজেন্টিং কমপ্লেনের সাথে চলে যাব 7 days ব্যাক, যে পেশেন্ট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল উইথ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এই সমস্ত কথাবার্তাগুলো আমরা মেনশন করব। এবং এমন ভাবে তুমি এই হিস্ট্রিটা তোমাকে প্রেজেন্ট করতে হবে যাতে ওই হিস্ট্রিটুকু শুনে আমরা ধারণা করতে পারি যে পেশেন্টের পারফোরেশন ছিল অথবা অবস্ট্রাকশন ছিল অথবা সামথিং এলস। আমাকে কিন্তু এইভাবে প্রেজেন্ট করতে হবে। তোমরা কি আমার কথাটা বুঝেছ? পোস্ট অপারেটিভ কিন্তু পেশেন্ট থাকে, পোস্ট অপারেটিভ অনেক পেশেন্ট থাকে। তাহলে পোস্ট অপারেটিভ পেশেন্ট গুলো আমরা শুরু করবো যে প্রেজেন্টিং কমপ্লেইন, পেশেন্টের ব্যান্ডেজ আছে, ব্যথা আছে, ড্রেইন আছে, ইনফেকশন আছে, অমুক তমুক, এগুলোতে শুরু করব এবং চলে যাব পেশেন্ট যখন আমাদের এখানে ভর্তি হয়েছিল ওই সময়ের যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটা ডিটেইলস আলোচনা করব। ভালো। এরপরে ড্রেন টিউব নিয়ে আমরা অনেক কথা জিজ্ঞাসা করে থাকি, যে ড্রেন টিউবটা দিয়ে থাকি। ইয়েস স্যার, এই পেশেন্টের এক্সামিনেশন গুলো কিভাবে করব? এই পেশেন্টের তুমি পোস্ট অপারেটিভ জেনারেল এক্সামিনেশন করবা, সিস্টেমিক এক্সামিনেশন করার তেমন কিছু নাই, তাই না? সিস্টেমিক এক্সামিনেশন বলতে গেলে আমরা লোকাল এক্সামিনেশন করব। লোকাল এক্সামিনেশন সে অ্যাবডোমেন, অ্যাবডোমেনে কি করব, আমি ড্রেসিং যেটা আছে জাস্ট ড্রেসিংটাকে আমি তুলে দেখবো যে এখানে যে পেশেন্টকে স্টিচ দেওয়া আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা। তুমি এই পেশেন্টের লিভার, স্প্লিন, কিডনি বা অন্য কিছু যে প্যালপেশন করে থাকি, প্যালপেশন করার সুযোগ নেই। আমরা শুধু সিস্টেমিক জেনারেল এক্সামিনেশন করব, যতটুকু যা করার, তাতে কোনো অসুবিধা নেই। পেশেন্ট টেম্পারেচার আছে কিনা, এনিমিয়া আছে কিনা, থাকতে পারে পোস্ট অপারেটিভ পেশেন্ট, তাই না? জেনারেল এক্সামিনেশনটা আমরা দেখব, কিন্তু লোকাল এক্সামিনেশন যখন করব তখন শুধু ওই যে ব্যান্ডেজ যেটা আছে, ব্যান্ডেজ সম্পর্কে আমাদের এক্সামিনেশন যতটুকু, ততটুকুতে আমরা থেমে যাব। কথা বুঝেছো না? একটা পেশেন্টের এখন মিড লাইন ইনসিশন দেওয়া আছে, তুমি কি এখন লিভার প্যালপেট করতে যাবা? পারবা না, পেশেন্ট অ্যালাউ করবে না, তাই না? তাহলে তখন তোমাকে বলা হবে যে তুমি জাস্ট এই যে ব্যান্ডেজ যেটা আছে, ব্যান্ডেজ সম্পর্কে বিস্তারিত বলো। ব্যান্ডেজটা সোক করেছে কিনা, ব্যান্ডেজটা কতটুকু এক্সটেনশন আছে, উন্ডটা কেমন আছে, উন্ডে যে স্টিচ গুলো দেওয়া আছে কি ধরনের স্টিচ দেওয়া আছে, ওই সম্পর্কে তোমাকে তখন জিজ্ঞাসা করা হবে। ক্লিয়ার হচ্ছে? মানে এই পেশেন্টের ডায়াগনোসিসটা স্যার কিভাবে লিখবো? যে স্যার 7 পোস্ট অপারেটিভ ডে ফলোইং স্যার কোলিসিস্টেক্টমি, নাকি স্যার হচ্ছে দিব যে স্যার হচ্ছে কোলেলিথিয়াসিস স্যার? আচ্ছা, এটা 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 দেখো যে 7 পোস্ট অপারেটিভ ডে তুমি কি পেয়েছো। তো তোমার পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে 7 পোস্ট অপারেটিভ ডে অফ কোয়ারি। যদি তুমি পেশেন্টের হিস্ট্রি নিয়ে, মোস্ট প্রবাবলি স্যার কলিসিস্টেক্টমি। কেন? কারণ হচ্ছে পেশেন্টের রাইট সাইডে, রাইট সাবকোস্টাল রিজনে একটা ইনসিশন আছে। স্যার পেশেন্ট হয়তো বলে থাকবে তোমাকে যে আমার গলব্লাডার অপারেশন হয়েছে। যদি না হয়, ইউ ক্যান নট সে। তুমি বলতে হবে স্যার একটা পেশেন্টের 7 পোস্ট অপারেটিভ ডে, বাট হোয়াট ওয়াজ দ্য কজ অফ সার্জারি, আই কুড নট ইভালুয়েট। কথা বুঝেছো? যদি এমন হয় পেশেন্টের মিড লাইন ইনসিশন দেওয়া আছে, পেশেন্ট তোমাকে তখন হিস্ট্রি নিবা। তুমি বললাম যে পেশেন্ট 7 দিন আগে এসেছিল, হিউজ অ্যাবডোমিনাল পেইন, ডিস্টেনশন, ভমিটিং। তাহলে কি বলবা? 7 পোস্ট অপারেটিভ ডে ফলোইং ল্যাপারটমি, most probably due to intestinal obstruction, most probably due to duodenal ulcer perforation, most probably due to appendicectomy. ঠিক আছে না? যদি রাইট এলেক ফোসা একটা যদি ইনসিশন মার্ক থাকে, ওখানে ব্যান্ডেজ থাকে, পেশেন্টের 2 দিন 3 দিন হয়, পেশেন্টের যদি এরকম সিমটম থাকে যে স্যার পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড 3 days back, দেন he or she was suffering from severe abdominal pain, started in the right iliac around the umbilicus, shifted to the right iliac fossa, associated with vomiting. So most probably sir patient diagnosis হচ্ছে appendicitis diagnosis ছিল এবং appendicectomy করা হয়েছে। কথা বলছো না? আমি তো তোমাকে জিজ্ঞাসা করবো যখনই বলবো যে 7 পোস্ট অপারেটিভ ডে মোস্ট প্রবাবলি ডিউ টু appendicitis, তখন না তুমি বলবো যে টিচার বলবে হোয়াই অ্যাপেন্ডিসাইটিস। স্যার পেশেন্টে এরকমের হিস্ট্রি ছিল, এই জন্য মনে হয়েছে এটা স্যার অ্যাপেন্ডিসাইটিস, এই জন্য আমি মোস্ট প্রবাবলি মেনশন করেছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? এই পোস্ট অপারেটিভ পেশেন্টে কিন্তু ঝামেলা হয়, যদি কিছু জানতে চাও বলো।
স্যার চিপ কমপ্লেনটা কিভাবে লিখবো? এই যে বললাম চিফ কমপ্লেন, তখন কি থাকবে তোমার পেশেন্টের, যে পেশেন্ট কমপ্লেন করবে আমার এখানে, তুমি যখন জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ ইউর প্রবলেম, তখন পেশেন্ট বলবে যে স্যার আমার এখানে ব্যথা আছে, একটা অপারেশন করা হয়েছে, ব্যথা আছে, এখানে স্যার দেখা যায় ব্যান্ডেজ দেওয়া আছে, এখানে একটা টিউব দেওয়া আছে। সাধারণত এটাই চিফ কমপ্লেন থাকবে। পেইন, ব্যান্ডেজ ইন দা রাইট hypochondriac region, patient has pain and there is a drain tube in situ, এটাই তার চিফ কমপ্লেন, এখনকার কমপ্লেন এটা। তারপরে তুমি চলে যাও ইলাবোরেশনে, হিস্টরি প্রেজেন্টিভনেস, সেখানের মধ্যে আমরা এই কথাগুলো বলবো যে কেন অপারেশন করা হয়েছিল তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যে মোস্ট প্রবাবলি স্যার এই কারণে এই সিমটম গুলো ছিল এবং এই 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 সিমটমের পরিপ্রেক্ষিতে মনে হয় স্যার এটা গলব্লাডার অপারেশন করা হতে পারে, এটা অ্যাপেন্ডিসেক্টমি হতে পারে, বাট ইউ আর নট শিওর, তাই না? যদি তুমি শিওর হও তাহলে তো আমরা ধরে নেবো তুমি পেশেন্ট ডেফিনেটলি ফাইল দেখে এসছো এটা গলব্লাডার অপারেশন করা হয়েছে, তাহলে তুমি কি করে বলবা? আর একটা কথা পেশেন্ট বলবে যে স্যার আমার তো পেশেন্ট বলেই দিয়েছে গলব্লাডার অপারেশন করেছি, এই জন্য স্যার মনে হয় যে পেশেন্ট ঠিকই বলেছে গলব্লাডার অপারেশন করেছে, যে রাইট কোস্টাল মার্জিন বরাবর একটা ইনসিশন আছে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে দিস ইজ কলিসিস্টেক্টমি পেশেন্ট। ঠিক আছে না? আর একটা কথা আমি এটার শেখাতে চাচ্ছি না, অনেক সময় চিফ কমপ্লেইনটা শুরু করা হয় ওই শুরুর থেকে, বিফোর 7 days, কিন্তু এটা নিয়ে আলোচনা করতে গেলে একটু জটিলতা তৈরি হয়, দরকার নাই, আমরা এই চিফ কমপ্লেইন এখান থেকেই শুরু করব। ঠিক আছে? ড্রেন টিউব নিয়ে আমরা একটু কথা বলতে চেয়েছিলাম। স্যার আমরা বলি না যে এলিমেন্টারি সিস্টেমে যে কোনো মানে এক্সামিনেশন হচ্ছে ডিআরই ছাড়া কমপ্লিট হয় না স্যার। তো এখন মানে বেসিক্যালি ডিআরইর কথাটা স্যার মানে লার্জ গার্টের নিচের যে মানে লার্জ গার্ট প্লাস মানে অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো আছে এগুলার প্যাথোলজিতে ডিআরইর কথাটা আসবে না স্যার? তোমার যখনই অ্যাবডোমেন এক্সামিনেশনের কথা আসবে, অ্যাবডোমেন এক্সামিনেশনের কথা আসলে ডিআরই এক্সামিনেশন ইজ এ মাস্ট। সেটা যে গলস্টোন বা কোলিলিথিয়াসিস যদি পড়ে স্যার তাহলে ওই ক্ষেত্রে কি দরকার আছে স্যার? আমরা আচ্ছা আমি বলি আমরা কি বলে থাকি যে তুমি যতগুলা দেখবা তোমার স্যাররাও বলেছে, বইতেও লেখা আছে, সমস্ত সিস্টেমিক এক্সামিনেশনের শেষে অ্যাবডোমেন যখন এক্সামিনেশন ক্লোজ করি তখন কিন্তু ডিআরই তে লেখা আছে ডিআরই করতে হবে। ডিআরই ইজ এ মাস্ট, উইদাউট ডিআরই অ্যাবডোমেনাল এক্সামিনেশন ইজ নট কমপ্লিটেড। তুমি কি করবা? তুমি লিখবা ডিআরই নট ডান, ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু মেনশন কোলিলিথিয়াসিসের পেশেন্ট ডিআরই নট ডান। নট ডান কেন, সেই ক্ষেত্রে ব্যাখ্যা আছে যে স্যার পেশেন্ট অ্যালাউ করে নাই, এই কারণে স্যার আমি করি নাই, কিন্তু তোমাকে ডিআরই মেনশন করতে হবে। ঠিক আছে, মাস্ট। আর কিছু? কিছু বলবা নাকি আমি একটু বলবো? বলেন স্যার। বলবো। আচ্ছা, ড্রেন টিউব নিয়ে একটু কথা বলতে চাই। এটা দেখা যায় কি পরীক্ষাতে একটু জটিলতা তৈরি হয়। অ্যাবডোমেনে যে ড্রেন টিউবটা আমরা দেই, সাধারণত কোন জায়গাতে ড্রেন টিউবটা প্লেস করা হয়? কমন দুইটা জায়গা আছে। একটা আছে পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটিতে কোথায় দেওয়া হয়? যে ভেসিকো রেক্টোভেসিকুলার পাউস, আর এটা হচ্ছে ভেসিকো ইউট্রেন পাউস, তাই না? এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট ইন স্ট্যান্ডিং পজিশন। যখন কোনো পেশেন্ট স্ট্যান্ডিং পজিশনে থাকে তখন তার জন্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে পেলভিক ক্যাভিটি, দ্যাট ইজ ভেসিকো রেক্টোভেসিকুলার পাউস, আর এটা হচ্ছে ভেসিকো ইউটেরাইন পাউস ইন কেস অফ ফিমেল। ঠিক তো? তাহলে ড্রেন আমরা যে অপারেশন করে থাকি না কেন, সাধারণত দুইটা জায়গাতে আমরা ড্রেন টিউব দিয়ে থাকি। একটা হচ্ছে ইন স্ট্যান্ডিং পজিশন মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট পেলভিক ক্যাভিটি, আর একটা হচ্ছে যখন লাইং পজিশনে থাকে সেটা হচ্ছে যে হেপাটোরেনাল পাউচ, তাই না? মরিসনস পাউস বা হেপাটোরেনাল পাউস বলে থাকি। তাহলে এই ড্রেন টিউব গুলো আমরা সাধারণত দুইটা জায়গায় প্লেস করে থাকি, আইদার হেপাটোরেনাল পাউস অর পেলভিক ক্যাভিটি। ডিপেন্ড করবে কোথায় অপারেশন করেছি, সার্জারি সাইটটা কি। আমরা গলব্লাডার স্টোন করে নিশ্চয়ই ড্রেন টিউবটা পেলভিক ক্যাভিটিতে দিব না,
তাই না? গলব্লাডার অপারেশন করে আমরা ড্রেন টিউবটা দিব কোথায়? মরিসন স্পাউসে। আমরা যদি অ্যাপেন্ডিসেক্টমি করে থাকি, বাস্ট অ্যাপেন্ডিক্স অপারেশন করে থাকি, তাহলে ড্রেন টিউবটা দিব কিন্তু পেলভিক ক্যাভিটিতে। ঠিক আছে না? এটা আমরা পরীক্ষা জিজ্ঞাসা করে থাকি যে ড্রেন টিউব গুলো আমরা কোথায় কোথায় দিয়ে থাকি। স্যার এটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট পোর্শন অফ দ্য অ্যাবডোমেন। একটা হচ্ছে পেলভিক ক্যাভিটি, আর একটা হচ্ছে মরিসন স্পাউস। ডিপেন্ড করবে কি সার্জারি করা আছে তার উপর কথাগুলো বলবো। আরেকটা হচ্ছে যে ড্রেন টিউব দেওয়ার উদ্দেশ্য কি? টু রিমুভ দ্য আনওয়ান্টেড ইন্ট্রাঅ্যাবডোমিনাল কালেকশন, তাই না? অপারেশন করার পরে আনওয়ান্টেড কি কি আসতে পারে? মোস্ট কমন যেটা সেটা হচ্ছে ব্লাড, তাই না? কিছু উজিং হতে পারে, কিছু ব্লাড জমা হতে পারে, সেই ব্লাড গুলো যাতে পেটের মধ্যে জমা না হয় বের হয়ে আসতে পারে। যদি কোনো আমরা ইন্ট্রাঅ্যাবডোমিনাল ওয়াশ দিয়ে থাকি নর্মাল স্যালাইন দিয়ে, সেই সমস্ত ফ্লুইড গুলো বের হতে পারে। যদি গলব্লাডার অপারেশন করে থাকি, আমাদের ভয় থাকে যে কোনো বাইল লিকেজ হয় কিনা, বাইল আসতে পারে। যদি গাটে অপারেশন করে থাকি তাহলে কোনো গাট ইনজুরি আছে কিনা, কোনো ফিকাল ম্যাটার আছে কিনা, তাই না? এই সমস্ত গুলো যাতে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যদি বাইল জমা হয়, ব্লাড জমা হয়, ফিকাল ম্যাটার জমা হয়, তাহলে কি হবে? পেরিটোনাইটিস হবে, ইনফেকশন হবে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশন হবে, তাই না? পেশেন্ট পেরিটোনাইটিস এর পেশেন্ট কিন্তু খুব খারাপ হয়ে যায়। সো আমাদের ড্রেন টিউব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টু রিমুভ আনওয়ান্টেড কালেকশন, আনওয়ান্টেড ইন্ট্রাঅ্যাবডোমিনাল কালেকশন। এবং এটা কি আসবে ড্রেন দিয়ে, এটা ডিপেন্ড করবে যে হোয়াট টাইপ অফ সার্জারি ওয়াজ ডান। যে ধরনের সার্জারি করব তার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কি এখান থেকে আশা করি বা আশা করি না। আমাদের কোনো কিছু আশা করাই উচিত না, তাই না? একটা অপারেশন, ক্লিন কাট অপারেশন করে দিয়ে আসার পরে কোনো কিছু যে ড্রেন টিউব দিয়ে আসুক, এটা আমরা চাই না। কি চাই? শুধু মিনিমাম যেটুকু কালেকশন থাকে, যে সিক্রেশন যেগুলো থাকে, ওয়াশ দিয়ে থাকি, সেগুলা বের হয়ে আসে। এর বেশি কিছু আমরা এখানে আর চাই না। আর ড্রেন টিউবটা খুলবো কখন, এটা ইম্পর্টেন্ট কথা পরীক্ষা জিজ্ঞাসা করে থাকি যে এই ড্রেন টিউব কখন খুলবো। আমরা বলে থাকি যে ইউজুয়াল রুল 24 আওয়ার্স যদি 25 ml এর কম সিক্রেশন আসে তাহলে পরে আমরা খুলে দিতে চাই। 24 আওয়ার্স 24 ml এরকম একটা হিসাবে কথা বলে থাকি। 24 ঘন্টায় যদি আমাদের 24 ml এর নিচে সিক্রেশন থাকে, কম থাকে, তাহলে পরে খুলে দেব। বাট এই পেশেন্টের যদি সে কি সিক্রেশন, সেটা হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে সেরাস ফ্লুইড সেইগুলা। কিন্তু যদি পেশেন্টের যদি বাইল আসতে থাকে, তাহলে জিরো না হওয়া পর্যন্ত কি খোলা যাবে ড্রেন? খোলা যাবে না। যদি পেশেন্টের ফিকাল ম্যাটার থাকে, তাহলে কি তুমি কন্টেন্ট কম আছে বলে খুলে দেবো? নেভার এভার। এটা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে পেশেন্টের পার্টিকুলার সার্জারির উপরে। যদি নর্মালি ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো আনএক্সপেক্টেড বাইল, ব্লাড বা ফিকাল ম্যাটার এই সমস্ত গুলো যদি না থাকে, নর্মাল পেরিটোনিয়াল সিক্রেশন যেটা, সেটা যদি আসতে থাকে, তাহলে আমরা বলি যে 24 আওয়ার্স 24 ml এর যদি সিক্রেশন কম হয় তাহলে পরে আমরা খুলে দেব। বাট ইন কেস অফ পার্টিকুলার কেস, ব্লাড, বাইল বা ফিকাল ম্যাটার, তখন কিন্তু ইট শুড বি লেভেল 0 হওয়ার আগ পর্যন্ত আমরা এটা খুলতে পারবো না। ঠিক আছে? শেষ করতে যাচ্ছি, তোমাদের কোনো কথা আছে কিনা? স্যার হচ্ছে আমাদের কলেজ স্যার কবে খুলবে স্যার? ওইটা কি স্যার ইয়ে করা হয়েছে? এখনো হয় নাই। মুক্তা, জানো না কি আমাদের কলেজ কবে খুলবে? এখনো কোনো ডিসিশন হয় না। শুনেছিলাম আজকে একটা মিটিং হতে পারে, বাট আই এম নট ইনফর্মড এট অল। সিদ্ধান্ত বোধ হয় নাই এখনো। আর কিছু? নাই? তাহলে শেষ করি। বলেন শিমু আক্তার কিছু বলতে পারছেন নাকি, কে জানি। তাহলে তো পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে মানে চিফ কমপ্লেইনটা যদি পেশেন্ট পেইন নিয়ে আসে, তাহলে আমরা লিখবো পেইন ফলোইং সার্জারি, পেশেন্ট হ্যাভ এ ব্যান্ডেজ এন্ড ড্রেন টিউব ইন সিটু, এই তিনটাই তো লিখবো। মানে যদি এরকম থাকে, জি স্যার, যা থাকে তখন আমরা ওই সিচুয়েশনে যেটা পাই সেটাই আমরা বলবো। ঠিক আছে? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, যে আমরা যখন লোকাল এক্সামিনেশন করব স্যার। জি, আপনি কে? স্যার নাহিয়ান স্যার। নাহিয়ান, বলেন। স্যার হচ্ছে যে লোকাল এক্সামিনেশনে তো স্যার আমরা যেমন কোলেসিস্টাইটিস এর ক্ষেত্রে বা
গলস্টোনের ক্ষেত্রে স্যার আমরা হচ্ছে লোকাল এক্সামিনেশন ওটা লিখবো, আবার স্যার যখন অ্যাবডোমেন এক্সামিনেশন করব স্যার তখনও কি স্যার ওই যে ডিপ পালপেশনের ক্ষেত্রে আমরা তো অ্যাবডোমেন যখন এক্সামিনেশন করব, অ্যাবডোমেনের মধ্যেই তো আমরা দেখো এই যে একটু ভুল হচ্ছে কোথায়, আমরা তো অ্যাবডোমেন এক্সামিনেশন করবো তাই না? অ্যাবডোমেনটাই তো আমাদের লোকাল এক্সামিনেশন নাকি? জি স্যার অ্যাবডোমেনটা তো লোকাল এক্সামিনেশন, তখন তো তুমি টোটাল এটা আমরা যেমন বলে থাকি কি সিস্টেমিক এক্সামিনেশন, তাই তো? সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, মাসকুলোস্কেলেটাল, অ্যাবডোমেন। অ্যাবডোমেনে যখন আসছি তখন অ্যাবডোমেনকে আমরা লোকাল এক্সামিনেশন হিসেবেই ট্রিট করে থাকি, কথা বুঝছো? সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে লোকাল অ্যাবডোমেনটা হচ্ছে এক্সামিনেশন আরেকটা প্রোফর্মাই আছে স্যার আলাদা, মানে আমাদের শীটের মধ্যে স্যার। তোমরা যদি তুমি আলাদা করে লোকাল এক্সামিনেশন যদি দিতে চাও, লিখতে চাও, তাহলে পরে অ্যাবডোমেনের মধ্যে বিস্তারিত তোমার লেখার তো আর দরকার নেই। জাস্ট এখানে যে সিস্টেমিক যে অ্যাবডোমেন যে আছে, তোমার কোনো অর্গানোমেগালি আছে কিনা, কোনো অ্যাসাইটিস আছে কিনা, তোমার হার্নিয়াল অরিফিস গুলো কি আছে, এটা দেখলেই হবে। তাহলে লোকাল এক্সামিনেশন আলাদা করে লিখবো। আর যদি স্যার আমরা যদি কোনো কারণে অ্যাপেন্ডিকুলার লাম্পের কোনো একটা মনে করেন কেস থাকলো স্যার, তাহলে ওই ক্ষেত্রে মানে জেনারেল এক্সামিনেশনের পরে মানে লোকাল লিখে কি লাম্পের বর্ণনাটা আগে দিয়ে দিব, নাকি এটা অ্যাবডোমেনের মধ্যে পালপেশনের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনের মধ্যে বর্ণনাটা দিয়ে দিলেই, মানে সরি মানে রাইট আইলিয়াক রিজনের মধ্যে বর্ণনাটা দিয়ে দিলেই হবে স্যার? তুমি যে কোনো একটা দিলেই হবে। তুমি যদি মনে করো অ্যাবডোমেন প্রপার এক্সামিনেশন লিখে, এক্সামিনেশন অ্যাবডোমেন প্রপার অমুক 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 লিখে লোকাল রাইট হাইপোকন্ড্রিয়াক রাইট আইলিয়াক ফোসা, ঠিক আছে, লোকাল রাইট আইলিয়াক ফোসা, এই ফাইন্ডিংস গুলো আছে, এনাফ। জি স্যার, মানে হচ্ছে যে কোনো একটা দিব, যদি অ্যাবডোমেনে ওইটা ওই করি তাহলে লোকাল স্যার ওমন ভাবে অ্যাবডোমেনের মধ্যে লোকাল মেনশন করে দিলেই হয়ে যাচ্ছে। অথবা জি, তুমি স্যার। অ্যাবডোমেনের প্রপার এক্সামিনেশন করে এখানে কিছু পেলাম না, লোকাল রাইট হাইপোকন্ড্রিয়াকের জন্য দিস ওয়ান। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কিছু? স্যার একটু ড্রেন টিউব কতদিন দিব একটু আবার স্যার? ড্রেন টিউব তো বললাম যে যদি আমাদের যদি শুধু সেরাস ফ্লুইড কালেকশন থাকে, তাহলে পরে 24 আওয়ার্সে, লাস্ট 24 আওয়ার্সে যদি 24 ml এর কম হয় তাহলে খুলে দিব। আর পার্টিকুলার কোনো ডিজিজ যদি রিলেটেড, সার্জারি রিলেটেড থাকে, যেমন বাইল আসে, ব্লাড আসে বা ফিকাল ম্যাটার আসে, তাহলে ইট শুড বি 0। যখন কন্টেন্ট টোটালি 0 আসবে তখন খুলবো। ওকে স্যার। ওকে। আর কিছু? স্যার চেস্ট ড্রেন সম্পর্কে একটু বলেন তো স্যার, ম্যানেজমেন্ট যে করে ক্লাম্পিং দিব নাকি দিব না, চেস্ট ড্রেন মানে আজকে এখন বলা যাবে না, চেস্ট ড্রেন অনেক বড় জিনিস, এটা হুট করে বলা যাবে না আজকে যেটুকু এটুকু। এই আর কিছু এই সম্পর্কে বলো, আজকে চেস্ট ড্রেন সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, এটা সময় নাই। পরে ক্লাস কার? অশোক ক্লাস নেবে কয়টায়? আচ্ছা শোনো, নেক্সট ক্লাস আছে আমার, আর 11 তারিখ তো আমি থাকবো না। আচ্ছা দেখি কি পারা যায়। আচ্ছা ঠিক আছে, আমি পরে ক্লাস নিলে তোমাদের চেস্ট ড্রেন সম্পর্কে যা আছে বিস্তারিত বলে দিব, ঠিক আছে? ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম।